নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান 4 নম্বর মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি 3টি মডেল প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক দ্বিতীয় ইউনিট মূল্যায়ন পরীক্ষা 2026-এর জন্য একটি গুরুত্বপূর্ণ, এটা আসলে আগের বছরের প্রশ্ন। তাহলে এখানে টোটাল আমি যদি প্রশ্নটি একটু বড় করে দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে 1 নম্বরে আছে এমসিকিউ প্রশ্ন, টোটালি 8টি প্রশ্ন আছে। 2 নম্বরে 60টি প্রশ্ন আছে 1 নম্বরের প্রশ্ন, এবং 3 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের 5টি প্রশ্ন আছে 10 মার্ক, এবং 3 নম্বরে হচ্ছে তোমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নে 3 মার্ক, 3 5 15। তো আমরা এখন এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেখব। তার আগে প্রথমেই আমরা দেখব এমসিকিউ প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি যদি দেখাই, তোমাদের পৃষ্ঠটানের মাত্রিক সংকেত হলো কোনটি? তাই পৃষ্ঠটান বা বল একই, কাজে পৃষ্ঠটানের মাত্রিক সংকেত হবে ml mt ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা দেখি। পৃষ্ঠটান, হ্যাঁ, তাহলে বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ ml t ইনভার্স 2। আমাদের উত্তর হবে কিন্তু দৈর্ঘ্যের মাত্রা l, অর্থাৎ পৃষ্ঠটানের মাত্রা ml t ইনভার্স 2 ডিভাইডেড l, l কাটা গেলে mt ইনভার্স, অর্থাৎ বি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে পৃষ্ঠটানের স্প্রেয়ার বা অটোমাইজার যে নীতি প্রয়োগ করে তা হলো। স্প্রেয়ার বা অটোমাইজার এটা বার্নৌলির নীতি, কারণ তরলের বেগ বৃদ্ধি পেলে চাপ কমে যায়। এই নীতির সাহায্যে স্প্রেয়ার ও অটোমাইজারে তরল সূক্ষ্ম কণায় বের হয়, আর বাকিগুলি ভুল। পরের প্রশ্ন ছিল যে মিশ্রণটি কলোডীয় নয় তা হলো। কোন মিশ্রণটি কলোডীয় নয়? এটা চিনির দ্রবণটি কলোডীয় নয়, কারণ চিনির দ্রবণ একটি প্রকৃত দ্রবণ। বাকি কুয়াশা কলয়েড, গোল্ড সল কলয়েড এবং দুধ হচ্ছে কলোডীয় ইমালশন। এরপরের প্রশ্ন হচ্ছে 60 গ্রাম কৌষ্টিক সোডাতে গ্রাম অণুর সংখ্যা কত? আমরা যদি বলি এটা 1.5। কীভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 23 + 16 + 1, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 ও হাইড্রোজেনের 1, 40 গ্রাম। অণুর সংখ্যা 40/60/40, হয়তো 1.5। তাহলে উত্তর সি নম্বরে 1.5। এভাবে বের করে গ্রাম অণু সংখ্যা। এরপরে প্রদত্ত কোনটিতে সর্বাধিক সংখ্যক পরমাণু আছে? হ্যাঁ, তাই প্রদত্ত 17 গ্রাম অ্যামোনিয়া। কারণ 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া, কিন্তু 1 অণু অ্যামোনিয়াতে 4টি পরমাণু থাকে অ্যামোনিয়ার। তাহলে সুতরাং মোট পরমাণু সংখ্যা 4 × 6.022 এটা। হ্যাঁ, অণুগুলিতে এর চেয়ে কম পরমাণু থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন অ্যাসিড দ্বারা অম্লীয় লবণ পাওয়া যায় না? আমরা যদি বলি নাইট্রিক অ্যাসিড দ্বারা অম্লীয় লবণ পাওয়া যায় না। অম্লীয় লবণ কেবল বহুমৌলিক, যেমন পলিবেসিক অ্যাসিড থেকে পাওয়া যায়। নাইট্রিক অ্যাসিড এক মৌলিক অ্যাসিড, তাই এটি অম্লীয় লবণ উৎপন্ন করে না। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার লালারসে পিএইচের মান 7 অপেক্ষা বেশি হলে সেটা ক্ষারীয় প্রকৃতি, অর্থাৎ 1 নম্বরের উত্তর আছে। পরের প্রশ্ন হচ্ছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h উচ্চতায় রাখা হলে তার স্থিতিশক্তি হবে 2 mgh, কারণ স্থিতিশক্তি P = mgh, উচ্চতা যেহেতু 2h, বাকিগুলি m, কাজে 2 mgh। এরপরে আমরা চলে যাব খ বিভাগ প্রশ্নে। তো 1 নম্বরের প্রশ্ন 60টি। 12 গ্রাম কার্বন পরিমাণ সংখ্যা কত? 1 গ্রাম অণুর পরিমাণ পদার্থে 6.02 10⁻20 সংখ্যক অণু থাকে। হ্যাঁ, এটা সত্য না মিথ্যা? অর্থাৎ আমরা প্রশ্নগুলি এক নজরে দেখে আসি, এবার উত্তরটা দেখব। 12 গ্রাম কার্বন পরমাণু সংখ্যা কত? হ্যাঁ, কার্বনের পারমাণবিক ভর 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। 1 মোল পদার্থে পরমাণু সংখ্যা মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। হ্যাঁ, তাহলে 12 গ্রাম কার্বনে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.02 10⁻23 কার্বন থাকে। এরপরে খ নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 1 গ্রাম পরমাণু পদার্থে 1 সংখ্যক অণু থাকে, সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, কারণ অ্যাভোগাড্রো অনুযায়ী 1 গ্রাম অণু বা 1 মোল পদার্থে 6.02 10⁻, এতটি অণু থাকে। এরপর 3 নম্বর, ভাসমান বস্তুর আপাত ওজন কত? ভাসমান বস্তুর আপাত ওজন 0, কারণ ভাসমান অবস্থায় প্লবতা বস্তুর প্রকৃত ওজন, অতএব আপাত ওজন সমান প্রকৃত ওজন মানে প্লবতা 0। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কি? সিজিএস পদ্ধতিতে ডাইন/সেন্টিমিটার স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। হ্যাঁ, এরপরে তোমার স্থিতির সীমার মধ্যে বিকৃতি পীড়নের সমানুপাতিক, সত্য না মিথ্যা? আমরা জানি এটা সত্য, কারণ এটা হুকের সূত্র অনুসারে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার
ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পদার্থের ঘনত্ব ডিভাইডেড জলের ঘনত্ব, অর্থাৎ রো সমান এস ইন্টু রো নট, যেখানে রো নট হচ্ছে 1 কেজি পার সেন্টিমিটার কিউব। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নয়, কারণ এটি দুটি ঘনত্বের অনুপাত। এরপর পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ডেটল ড্যাশ ইমালশন, তেল জল ইমালশন। ডেটল হচ্ছে তেলের ক্ষুদ্র কণিগুলো জলের মধ্যে ছড়িয়ে থাকে, তাই এটি অয়েল ইন ওয়াটার ইমালশন। এরপর পরের প্রশ্ন, ধাতু কার্বনেট এবং বাইকার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল সমান ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, জল এবং কার্বন ডাইঅক্সাইড সকল কার্বনেট ও বাইকার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এরপর এক অশ্বক শক্তি হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। জেমস ওয়াটের সংজ্ঞা অনুযায়ী 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার বিভাগ গ, 1.7 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে নাইট্রোজেনের ভর হচ্ছে 14, হাইড্রোজেনের 1। তাহলে আমরা যদি বলি অ্যামোনিয়ার আণবিক ভর 14 যোগ 1 গুণ 3 অর্থাৎ 17। অতএব অ্যামোনিয়াতে 1 মোল 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 মোল অ্যামোনিয়া। তো 1.7 গ্রাম মানে 0.1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর মোল হচ্ছে 3, সুতরাং 0.1 মোল অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু হবে 3 ইন্টু 0.1 অর্থাৎ 0.3 মোল হাইড্রোজেন সংখ্যা। তাহলে 0.3 সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা যদি গুণ করা হয় তাহলে 1.8066 10⁻23, এটা হবে উত্তর। এরপরে 2 নম্বরের প্রশ্ন, 3-এর 2 অথবা আছে 213 গ্রাম ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। 213 গ্রাম ক্লোরিন গ্যাসে ক্লোরিনের আণবিক ভর 35.5 গুণ 2 71, মোল সংখ্যা 213 ডিভাইডেড 71 অর্থাৎ 3 মোল। অণুর সংখ্যা হবে 3 × 10⁶.022 অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা 1.80 10⁻24, এটা হবে উত্তর এতটি অণু। এরপর পরের প্রশ্ন, যে বিন্দুতে বেগ শীর্ষ 0.8 মিটার সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো। জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ শীর্ষ v²/2g, হ্যাঁ, এটা যদি আমি দেখি মানে উচ্চতা যেটা 0.8, এখান থেকে যদি বেগ শীর্ষের মান 0.8 হয়, v² মানটা বের করে তাহলে দেখা গেছে এখানে 16 হবে, 16 বর্গমূল করলে 4 আসবে, 4 মিটার পার সেকেন্ড। এরপর পরের প্রশ্ন, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের পৃষ্ঠটান নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে: তরলের প্রকৃতি, তাপমাত্রা, দ্রবীভূত অপদ্রব্যের উপস্থিতি এবং তরলের সংস্পর্শে থাকা মাধ্যম। এরপরে আমরা পরের প্রশ্ন যদি যাই, দেখ দ্রাব্যতা লেখা এবং সোডা ওয়াটার কি? দ্রাব্যতা যদি বলে নির্দিষ্ট উষ্ণতা 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত এবং গঠন করে তাকে দ্রাব্যতা বলে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সোডা ওয়াটার কি? আর এই প্রশ্নটি তোমাদের বলেছি, এটা বারাসাত কালীকৃষ্ণ বিদ্যালয়ে চলে আসছে। উচ্চচাপ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, গ্যাস জলের মধ্যে দ্রবীভূত করলে যে পানীয় প্রস্তুত করা হয় তাকে সোডা ওয়াটার বলে। উদাহরণ হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, সোডা ওয়াটার ইত্যাদি। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার পরীক্ষাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা হয় কীভাবে? সমীকরণ সহ লিখো। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা রঙের সিলভার ক্লোরাইড অধক্ষেপ উৎপন্ন হয়। সমীকরণ যদি বলি সিলভার নাইট্রেট হাইড্রোক্লোরিক সিলভারের অধক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড। সিদ্ধান্ত, সাদা সিলভার ক্লোরাইড অধক্ষেপ উৎপন্ন হলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রমাণিত হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার জিঙ্ক ধাতুর সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সমীকরণ সহ লেখো। তো জিঙ্ক হচ্ছে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম জিঙ্কাইট প্লাস হাইড্রোজেন, অর্থাৎ এখানে জিঙ্ক ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক এবং শতমাত্রিক সংকেত শক্তির মাত্রিক সংকেত লিখো। আমরা যদি দেখি সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ গ্রাম সেন্টিমিটার এবং শক্তির মাত্রিক সংকেত হচ্ছে সমাধান শক্তি সমান কাজ সমান বল ইন্টু সমান বলের মাত্রা ml T/2 এবং স্মরণের মাত্রা L, তাহলে শক্তির মাত্রা হবে mL² T/2। হ্যাঁ, এরপর পরের প্রশ্ন বলেছে কি? পরের প্রশ্ন বলেছে তোমার 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি 10 মিনিটে চললে কত জুল কাজ করার নির্ণয় হবে। আমরা যদি বলি এখানে ক্ষমতা P 60 ওয়াট, সময় হচ্ছে T 10 মিনিট এবং সে মিনিট সেকেন্ড এলে 600 সেকেন্ড। আমরা জানি W সমান PT 60 × 600 অর্থাৎ 3600 জুল। উত্তর হবে কাজের পরিমাণ 36,000 জুল। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি? আমরা 4 নম্বরে যাব, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
হ্যাঁ, তাহলে প্রথমে যদি দেখি 4 নম্বর দাগের যে প্রশ্ন, 10 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার উচ্চতায় নিয়ে গেলে বস্তুটি সঞ্চিত শক্তি নির্ণয় করো। তাহলে এখানে ভর 10 কেজি, উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে এ সমান মিটার নিলে 0.1 মিটার। এরপর অভিকর্ষ ত্বরণ জি 10 মিটার পার সেকেন্ড, স্থির শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ। তাহলে এমজিএইচ মানটা যদি বসিয়ে যায় 10, উত্তর বস্তুর সঞ্চিত স্থিতিশক্তি জুল, অথবা প্রমাণ করো গতিশক্তি সমান হাফ এমভি স্কোয়ার প্রদত্ত বস্তুর ভর এম এবং প্রারম্ভিক বেগ ইউ সমান 0 হলে শেষ বেগ ভি এবং দূরণে আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ, ডাব্লিউ সমান এফ এস, আবার ডাব্লিউ সমান এফ সমান এম এ, সুতরাং ডাব্লিউ সমান এম এ। এখন ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 2GH, সেখানে মানটা বসালে যেটা একবার একটা ইউ সমান 0, ভি স্কোয়ার সমান 2S, তাহলে এস সমান ভি স্কোয়ার বাই 2A। এটি ডাব্লিউ অর্থাৎ সমান এম এস বসিয়ে, তাই এম এ ইন্টু এসের পরিবর্তে এটা লিখে দেবো ভি স্কোয়ার বাই 2A। এখান থেকে কাটাকাটি করলে হাফ হাফ, যেহেতু কাজেই শক্তির সমান অতএব গতিশক্তি হাফ হাফ এম বি স্কোয়ার। এরপর আমরা চলে যাবো পরে কাজ করার জন্য প্রয়োজনীয় দুটি রাশি বল এবং সরণ। এরপর পরের প্রশ্ন হচ্ছে ভাসমান বস্তুর শর্ত দুটি লেখো। তো ভাসমান, প্রথম শর্ত ভাসমান অবস্থায় প্লবতা বস্তুর ওজন। দ্বিতীয় শর্ত বস্তুর গড় ঘনত্ব স্মলার দ্যান ইকুয়াল সরল তরলের ঘনত্ব। বস্তুর উপর প্রদত্ত প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর উপর প্লবতা ভি রো জি, অর্থাৎ ঘনত্ব, আয়তন এবং অভিকর্ষ ত্বরণ। তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। নিমজ্জিত অংশের আয়তন বাড়লে প্লবতা বাড়ে এবং অভিকর্ষ ত্বরণের মান প্লবতা বাড়ে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি উষ্ণতায় প্রস্তুত একটি সম্পৃক্ত দ্রবণের 80 গ্রাম নমুনা বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা নির্ণয়। উষ্ণতা বাড়লে কোন কোন ধরনের পদার্থের দ্রাব্যতা প্রায় একই থাকে? তাহলে প্রথম উত্তর দেখি, 25 ডিগ্রি সম্পৃক্ত দ্রবণের ভর 80 গ্রাম, লবণের ভর 30 গ্রাম, দ্রাবকের ভর 80 - 30 অর্থাৎ 50 গ্রাম। সুতরাং 50 গ্রাম জলে 30 লবণ দ্রবীভূত আছে, 100 গ্রাম জলে দ্রবীভূত আছে 30 × 100 / 50, 60 গ্রাম। দ্রাব্যতা 60 গ্রাম প্রতি 1000 গ্রাম জল। উষ্ণতা বাড়লে যাদের দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত থাকে সাধারণ লবণ জাতীয় পদার্থ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, সমীকরণ সহ লেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আমরা যদি বিক্রিয়াটা দেখি, এটা ম্যাগনেসিয়াম, গাঢ় নাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জল। কারণ নাইট্রিক অ্যাসিড একটি জারক পদার্থ, এটি ম্যাগনেসিয়ামকে জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অক্সিজেনের উপস্থিতিতে কপারের সঙ্গে উষ্ণ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার সমীকরণ কপার যোগ অক্সিজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কিপ্রাক্স ক্লোরাইড আর জল। অক্সিজেন উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড কপারের সঙ্গে বিক্রিয়া করে কপার ক্লোরাইড উৎপন্ন করে। এটা খ নম্বর গেল। এরপর পরের প্রশ্ন, পিএইচের সংজ্ঞা দাও। দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ সমান -log H+। অ্যাসিডিক নিয়ন্ত্রণের জন্য দুটো উপায় লাগে, একটা হচ্ছে অ্যাসিটেট সেবন করা। এই ছিল তোমার। এরপরে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে দুটো উপায় লিখো। অ্যান্টাসিড সেবন করা, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট। অতিরিক্ত ঝাল, তেল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি, এসটিপিতে 6.4 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 4.48 লিটার হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। গ্যাসের ভর 6.4, গ্যাসের আয়তন 4.48। তারপরে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4, মোল সংখ্যা 4/4/22.0.2, আণবিক ভর বাই মোল সংখ্যা অর্থাৎ 32। গ্যাসটির আণবিক ভর 32 গ্রাম। অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান লেখো। অ্যাভোগাড্রোতে 6.022 × 10⁻23। এই ছিল এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।